ফাতিমা নামে এক মেয়ে। তার বাবা একজন সরকারি চাকরিজীবী হওয়ায় পরিবারসহ ঢাকায় বসবাস করত। ফাতিমা একটি নামকরা স্কুলে পড়াশোনা করত। দুনিয়াবী শিক্ষার পাশাপাশি সে ছিল ভদ্র, নম্র এবং পরিবারের প্রতি অত্যন্ত অনুগত। একদিন স্কুল শেষে বাসায় ফিরে ফাতিমা শুনতে পেল তার বাবা মা তাকে নিয়ে আলোচনা করছেন। তারা চাচ্ছেন ফাতিমাকে একটি মাদ্রাসায় ভর্তি করাতে, যাতে সে দ্বীনি শিক্ষা অর্জন করতে পারে এবং আল্লাহর পথ চলতে শিখে। প্রথমে ফাতিমা বিষয়টি শুনে কিছুটা অবাক হলেও পরে গভীরভাবে চিন্তা করে সে বুঝতে পারল এই সিদ্ধান্ত তার দুনিয়া ও আখিরাতের উভয়ের জন্যই কল্যাণকর। হাসি মুখে ফাতিমা বাবা মায়ের সিদ্ধান্ত মেনে নিল। তার এই সম্মতিতে বাবা মা খুবই খুশি হলেন এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন। এরপর শুরু হলো ফাতিমার নতুন জীবন। মাদ্রাসায় তার যাতায়াত শুরু হলো। প্রথম দিকে নতুন পরিবেশ, নতুন বন্ধু এবং নতুন নিয়মের কারণে কিছুটা অস্বস্তি হলেও অল্প কিছুদিনের মধ্যেই সে মানিয়ে নিল। মাদ্রাসার একটি গুরুত্বপূর্ণ নিয়ম ছিল ফজরের সালাত জামাতে আদায় করার পর সবাই মিলে কোরআন তিলাওয়াত করা। ভোরের এই নীরব পবিত্র পরিবেশে যখন কোরআনের সুর ভেসে উঠত, ফাতিমার হৃদয় এক অদ্ভুত প্রশান্তিতে ভরে যেত। একদিন ফজরের সালাত শেষে সবাই যখন কোরআন তিলাওয়াত করেছিল, তখন ফাতিমা লক্ষ্য করল তার পাশে বসা এক ছাত্রী কোরআন পড়তে গিয়ে বারবার ভুল করছে এবং কিছু আয়াত গোপনে এড়িয়ে যাচ্ছে। প্রথমে সে কিছু না বললেও তার মনে কষ্ট লাগলো, কারণ কোরআনের সাথে এমন অবহেলা করা ঠিক নয়। কিছুক্ষণ পর ফাতিমা খুব নম্রভাবে তাকে বলল, দেখো, আমরা যদি কোরআনের সঠিকভাবে না পড়ি তাহলে নিজেরাই ক্ষতিগ্রস্ত হব। ভুল হলে ঠিক করে নেওয়া উচিত, লুকিয়ে রাখা নয়। মেয়েটি প্রথমে লজ্জা পেল এবং বিষয়টি অস্বীকার করার চেষ্টা করল, কিন্তু ফাতিমার আন্তরিকতা ও কোমল ভাষা তার হৃদয়কে স্পর্শ করল। সে নিজের ভুল স্বীকার করল এবং ঠিকভাবে কোরআন শেখার প্রতিজ্ঞা করল। এই ঘটনাটি ফাতিমাকে একটি বড় শিক্ষা দিল, সত্য কখনো লুকিয়ে থাকে না। যতই কেউ গোপন করতে চায়, সত্য একসময় প্রকাশ পায়। এরপর থেকে ফাতিমা আরও বেশি মনোযোগ দিয়ে দ্বীনি শিক্ষা গ্রহণ করতে লাগলো। সে বুঝতে পারল সত্য কথা বলা এবং অন্যকে সঠিক পথে আহ্বান করা একজন মুমিনের দায়িত্ব। ফাতিমা শুধু নিজেই নয়, তার আশেপাশের মানুষদেরও সত্য ও সঠিক পথে চলার অনুপ্রেরণা হয়ে উঠেছে। সত্যকে কখনো আড়াল করা যায় না। একজন মুমিনের উচিত সত্যকে গ্রহণ করা, সত্য বলা এবং অন্যকেও সত্যের পথে আহ্বান করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সত্যের পথে অটল থাকার তৌফিক দান করুক। সালমান নামের এক ছেলে ছিল খুবই মেধাবী, শান্ত স্বভাবের এবং সবার প্রিয়। কিন্তু পড়াশোনার চেয়ে খেলাধুলাই ছিল তার বেশি পছন্দের বিষয়। মাঠের সবুজ ঘাস, বন্ধুদের সঙ্গে হাসি আনন্দ আর দৌড়ঝাঁপে যেন তার জীবনের আসল সুখ লুকিয়েছিল। বইয়ের পাতায় তার মন বসত কম, কিন্তু খেলাধুলায় ছিল তার অগাধ উৎসাহ। এভাবেই দিনগুলো কেটে যাচ্ছিল। একদিন স্কুলে গণিত শিক্ষক ক্লাসে এসে বললেন, আগামীকাল তোমাদের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হবে। সবাই কিন্তু ভালোভাবে প্রস্তুতি নিয়ে আসবে। সবাই এই কথাটা শুনে গুরুত্বের সঙ্গে পড়াশোনায় মন দিল, কিন্তু সালমান সেদিনও আগের মতোই খেলাধুলায় মেতেছিল। সময় কেটে গেল, সন্ধ্যা হলো, রাত নামলো, কিন্তু তার পড়ার খাতা আর খোলা হলো না। খেলাধুলার ক্লান্তিতে সে ঘুমিয়ে পড়ল আর পরীক্ষার কথা একেবারেই ভুলে গেল। পরদিন সকালে ঘুম ভাঙতে হঠাৎ তার মনে পড়ল, আজ তো পরীক্ষা। মুহূর্তেই তার বুকের ভিতর কাঁপুনি শুরু হলো। তাড়াহুড়ো করে সে স্কুলে গেল, কিন্তু তার মনে ভয় আর অস্থিরতা কাজ করতে লাগলো। পরীক্ষার হলে বসে প্রশ্নপত্র হাতে পাওয়ার পর সে বুঝতে পারল, প্রস্তুতি ছাড়া এই পরীক্ষা ভালো করা খুবই কঠিন। প্রশ্নগুলো তার কাছে অনেকটাই অপরিচিত মনে হলো। তার মাথা ঘুরতে লাগলো, কী করবে বুঝতে পারছিল না। ঠিক তখনই সে লক্ষ্য করল তার এক সহপাঠী পাশের বন্ধুর খাতা দেখে লিখছে। এই দৃশ্য দেখে তার মনে এক অদ্ভুত দ্বন্দ্ব শুরু হলো। একদিকে ছিল নিজের ব্যর্থতার ভয় আর অন্যদিকে ছিল সততার প্রশ্ন। সে ভাবতে লাগলো, যদি আমি একটু দেখে লিখি তাহলে হয়তো ভালো নম্বর পাবো, কিন্তু এটা তো ভুল। শিক্ষকরা আমাদের বিশ্বাস করেন, আমি কি সেই বিশ্বাস ভাঙতে পারি? এই ভাবনাগুলো তার অন্তরে ঝড় তুলল। কিছুক্ষণ সে দ্বিধায় রইল, কিন্তু তারপর তার বিবেক তাকে সঠিক পথ দেখালো। সে দৃঢ়ভাবে সিদ্ধান্ত নিল, যা জানি তাই লিখব, কারো খাতা দেখে নয়। নিজের সততার উপর ভরসা করে পরীক্ষা দিব। তারপর সে মনোযোগ দিয়ে নিজের মতো করে উত্তর লেখা শুরু করলো। অনেক প্রশ্নের উত্তর সে সঠিকভাবে দিতে পারল না,
অনেক ভুলও হলো, তবুও সে থামেনি, শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে গেল। পরীক্ষার শেষে তার মনে এক ধরনের শান্তি অনুভব হলো। যদিও সে জানতো তার ফলাফল খুব ভালো হবে না, কিন্তু সে নিজের কাছে সৎ থাকতে পেরেছে, এই অনুভূতি তাকে তৃপ্ত করল। কয়েকদিন পর ফলাফল প্রকাশিত হলো। সালমানের নম্বর খুব বেশি ভালো আসেনি। সে কিছুটা মন খারাপ করলেও নিজের সিদ্ধান্তের জন্য অনুতপ্ত ছিল না। শিক্ষক সালমানকে ডেকে নরম কণ্ঠে বললেন, সালমান, তুমি হয়তো খুব বেশি নম্বর পাওনি, কিন্তু তুমি যে সততার সাথে চেষ্টা করেছো, এটা তোমার সবচেয়ে বড় অর্জন। জীবনে ভুল হবেই, কিন্তু সেই ভুল থেকে শিখতে পারাটাই আসল জয়। তুমি যদি এই সততা ধরে রাখো, একদিন অবশ্যই অনেক বড় কিছু অর্জন করবে। শিক্ষকের কথা শুনে সালমানের চোখে যেন নতুন এক আলো জ্বলে উঠল। সে বুঝতে পারল সাফল্য শুধু নম্বরে নয়, চরিত্রও লুকিয়ে থাকে। সেই দিন থেকে সালমান নিজের জীবনে একটি প্রতিজ্ঞা করল, সে কখনো অসৎ পথে যাবে না, যত কঠিন পরিস্থিতি আসুক না কেন। পাশাপাশি সে পড়াশোনায় মনোযোগী হয়ে উঠল, কারণ সে জানত সততার সাথে পরিশ্রম করলেও সাফল্য একদিন আসবেই। সময়ের সাথে সাথে সালমান শুধু একজন ভালো ছাত্রই নয়, একজন সৎ ও আদর্শ মানুষ হিসেবে সবার কাছে পরিচিত হয়ে উঠল। মা যে আমার ভালোবাসা, দুই নয়নের আলো। মায়ের দেওয়া ভালোবাসা কোথায় পাবো বলো? মায়ের দুয়ায় দেখছি আমি এই ধরনের আলো, তাই তো আমার সবার চেয়ে মাকেই লাগে ভালো। একটি শান্ত, সবুজে ঘেরা গ্রামে ছিল একটি ছোট্ট মধ্যবিত্ত পরিবার। বাবা, মা, ছেলে সাদাব এবং মেয়ে আফিয়া, এই চারজনকে ঘিরে ছিল তাদের পৃথিবী। বাবা ছিলেন একজন সরকারি চাকরিজীবী, আর মা একজন স্নেহময়ী শিক্ষিকা। আফিয়া ছিল তৃতীয় শ্রেণীর কোমলমতি ছাত্রী, আর সাদাব ষষ্ঠ শ্রেণীর ছাত্র, চঞ্চল স্বপ্নভরা এক কিশোর। তাদের সংসার ছিল হাসি, আনন্দ আর ভালোবাসায় ভরপুর। প্রতিদিন সন্ধ্যায় গল্প, আড্ডা আর মায়ের বন্ধনে জড়িয়ে থাকতো তাদের ছোট্ট ঘর। কিন্তু এই সুখের মাঝেও সাদাফের মনে ছিল এক অদৃশ্য অভাব। সে যা পেত তাতে সন্তুষ্ট না, এবং তার চাওয়া যেন আকাশ ছুঁতে চাইত। শুকরিয়া আদায়ের বদলে তার মনে জমে থাকত অপ্রাপ্তির দীর্ঘশ্বাস। একদিন বিকেলে সাদাব তার বাবার সঙ্গে শহীদ মিনারে ঘুরতে গেল। চারপাশে মানুষের ভিড়, কোলাহল আর ব্যস্ততার মাঝে হঠাৎ তার চোখে পড়ল কিছু পথশিশু, ক্ষুধার্ত, ক্লান্ত, তবুও বেঁচে থাকার সংগ্রামের অবিচল। তারা মানুষের কাছে হাত বাড়িয়ে খাবার চাইছে। ঠিক তখনই একটি ছোট্ট ছেলে সাদাফের সামনে এসে দাঁড়ালো। পথশিশুর চোখে ছিল এক টুকরো আশার আলো, আর ঠোঁটে নিঃশব্দ আবেদন। সাদাফ হঠাৎ থমকে গেল। সে পকেট থেকে কিছু টাকা বের করে ছেলেটিকে একটি চিপস আর একটি বেলুন কিনে দিল। ছেলেটি যখন সেই ছোট্ট উপহারগুলো হাতে পেল, তখন তার মুখে ফুটে উঠল এমন এক হাসি, যেন পৃথিবীর সমস্ত সুখ তার হাতের মুঠোয় ধরা দিয়েছে। তার চোখে চিকচিক করছিল আনন্দের অশ্রু, আর সেই হাসি যেন চারপাশের সব অন্ধকারকে মুহূর্তেই আলোকিত করে দিল। সাদাব নিঃশব্দে তাকিয়ে রইল, তার মনে যেন কিছু একটা বদলে যেতে শুরু করলো। তখন তার বাবা ধীর কণ্ঠে বললেন, দেখো বাবা, এই শিশুটি সামান্য একটু খাবার পেয়ে কত খুশি হয়েছে, আল্লাহর কাছে কৃতজ্ঞ হয়েছে, অথচ তুমি এত কিছু পেয়েও কখনো শুকরিয়া আদায় করো না। মনে রেখো, যে যা পায় তাতে সন্তুষ্ট থেকে আলহামদুলিল্লাহ বলতে জানে, আল্লাহ তার রিজিককে বরকত দান করেন। সেদিন সাদাফের হৃদয়ে এক নতুন অনুভূতির জন্ম হলো। সে বুঝতে পারল সুখ অনেক বড় কিছুতে নয়, সুখ লুকিয়ে থাকে ছোট ছোট প্রাপ্তিতে, কৃতজ্ঞতার নিঃশব্দ উচ্চারণে। আর সেদিন থেকেই সাদাব তার হারিয়ে যাওয়া হাসিটাকে খুঁজে পেল। আলহামদুলিল্লাহ। ভ্রমণ করতে আমি খুব ভালোবাসি। নতুন নতুন জায়গা দেখা, প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা এবং নতুন অভিজ্ঞতা অর্জন করা আমার খুব প্রিয়। গত গ্রীষ্মের ছুটিতে আমি আমার পরিবারসহ সিলেটের ভোলাগঞ্জ, জাফলং, মায়াবী ঝর্ণা এবং লালাখাল ভ্রমণে গিয়েছিলাম। এই ভ্রমণটি আমার জীবনে একটি অসাধারণ ও স্মরণীয় অভিজ্ঞতা। জাফলং। সিলেটে পৌঁছে আমরা প্রথমে জাফলং যাওয়ার সিদ্ধান্ত নিলাম। পাহাড়ি রাস্তা দিয়ে যেতে যেতে আমার মনে হচ্ছিল আমি যেন স্বপ্নের রাজ্যে চলে এসেছি। জাফলং পৌঁছে আমি মুগ্ধ হয়ে গেলাম। স্বচ্ছ পানির নদী, অসংখ্য পাথর আর দূরের পাহাড়, সব মিলিয়ে এক অপূর্ব দৃশ্য। নদীর ওপারে ভারতের পাহাড় দেখা যাচ্ছিল। আমি নদীর পানিতে নেমে পাথরের উপর হাঁটলাম। পানিটা ছিল খুব ঠান্ডা ও পরিষ্কার।
এই অভিজ্ঞতাটা আমার কাছে নতুন ও আনন্দদায়ক ছিল। মায়াবী ঝর্ণা। এরপর আমরা গেলাম মায়াবী ঝর্ণা দেখতে। সেখানে পৌঁছাতে কিছুটা পথ হেঁটে যেতে হয়েছিল। চারপাশে ঘন জঙ্গল, পাখির ডাক আর ঠান্ডা পরিবেশ আমাকে মুগ্ধ করেছিল। ঝর্ণার কাছে পৌঁছে আমি অবাক হয়ে দেখলাম উপর থেকে পানি ঝরে পড়ছে, আর সেই শব্দ শুনে মনে হচ্ছিল যেন প্রকৃতির গান গাইছে। আমি ঝর্ণার পানিতে হাত ধুয়ে খুব আনন্দ পেলাম। এই জায়গাটি সত্যিই খুব মায়াবী। ভোলাগঞ্জ। পরদিন আমরা ভোলাগঞ্জ গেলাম। ভোলাগঞ্জের সাদা পাথর দেখে মনে হচ্ছিল যেন বরফ ছড়িয়ে আছে। নদীর পানিতে সেই পাথরগুলো খুব সুন্দর লাগছিল। আমরা নদীর ধারে বসে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করলাম। ঠান্ডা বাতাস মনকে প্রশান্ত করে দিচ্ছিল। লালাখাল ও তামাবিল বর্ডার। ভ্রমণের শেষ দিনে আমরা লালাখাল গেলাম। এই জায়গাটি আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। নদীর পানি ছিল সবুজ নীল রঙের, যা খুবই সুন্দর। দুই পাশে পাহাড় আর গাছপালা দেখে মনে হচ্ছিল যেন কোনো ছবির ভিতরে আছি। লালাখাল ভ্রমণ শেষ করে আমরা গিয়েছিলাম তামাবিল বর্ডার দেখতে। ইন্ডিয়া এবং বাংলাদেশের বর্ডার দেখেছি আমরা। প্রকৃতির সৌন্দর্য দেখে আমি বুঝেছি আমাদের পরিবেশ রক্ষা করা খুব জরুরি। ঝর্ণায় যেতে কষ্ট হলেও ধৈর্য ধরে এগিয়ে যেতে হয়েছে। এতে আমি ধৈর্যের মূল্য বুঝেছি। বাংলাদেশের সৌন্দর্য দেখে আমি আমার দেশকে আরও বেশি ভালোবাসতে শিখেছি। ভ্রমণের সময় নিয়ম মেনে চলতে হয়েছে, যা আমাকে শৃঙ্খলাবোধ শিখিয়েছে। শ্রাবণের দুপুরগুলো অদ্ভুত হয়। আকাশে মেঘ জমে থাকে, কিন্তু ঠিক তখন বৃষ্টি নামবে তা বোঝা যায় না। মাদ্রাসার সাদা দালানগুলো আজ যেন আরও নীরব, আরও স্থির। সাদ জানালার পাশে বসেছিল। ক্লাস চলছে, কিন্তু তার মন নেই। বাইরে মাঠের এক কোণায় দাঁড়িয়ে থাকা পুরনো আম গাছটার দিকে তার চোখ আটকে আছে। গত 4 দিন ধরে সে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করছে। প্রতিদিন ঠিক একই সময়ে আসর নামাজের একটু আগে ওই গাছটার নিচে একটা ছায়ামূর্তি দেখা যায়। প্রথম দিন সে ভেবেছিল হয়তো কোনো ছাত্র। দ্বিতীয় দিন কেউ মজা করেছে। তৃতীয় দিন তার বুকের ভিতর কেমন অস্বস্তি শুরু হলো। আর আজ সে ঠিক করেছে সত্যিটা জানবেই। ক্লাস শেষ হতে সাদ চুপচাপ সিঁড়ির নিচ দিয়ে নেমে এলো। করিডোরে আলো জ্বলছে, কিন্তু এক অদ্ভুত নিস্তব্ধতার চারপাশে ছড়িয়ে আছে। দূরে কোথাও বৃষ্টির গন্ধ ভেসে আসছে। সে ধীরে ধীরে আম গাছটার দিকে এগুলো। আজও সে ছায়াটা দাঁড়িয়ে আছে। সাদ থেমে গেল। এই সেই ডাক দিল। ছায়াটা নড়ল না। সে আর একটু কাছে গেল। হঠাৎ করে ছায়াটা ধীরে ধীরে পিছন দিকে হাঁটতে শুরু করলো। মাদ্রাসার পেছনের পুরোটাই ভবনের দিকে। ছাদের বুক ধকধক করতে লাগলো। এই ভবনটা অনেক দিন ধরে বন্ধ, কেউ যায় না সেখানে। সবাই বলে ওখানে কিছু একটা আছে, কিন্তু কি? আজও সে ভয় ভুলে ছায়াটা পিছু নিল। ভবনটার সামনে এসে সাদ থামল। দরজাটার আধ খোলা, ভেতর থেকে ঠান্ডা বাতাস বের হচ্ছে। সে একবার চারপাশে তাকালো, কেউ নেই। সাদ ধীরে ধীরে দরজাটা ঠেলে ভিতরে ঢুকলো। ভেতরটা অন্ধকার। দেয়ালে পুরনো নোটিশ বোর্ড, ধুলো মাখা বইয়ের তাক, আর মেঝেতে ছড়িয়ে থাকা কাগজ। হঠাৎ দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। সাদ ঘুরে তাকালো। তার গলা শুকিয়ে গেল। ঠিক তখনই একটা মৃদু কণ্ঠস্বর ভেসে এলো, তুমি দেরি করে ফেলেছ। সাদের শরীর ঠান্ডা হয়ে গেল। কে? সে ফিসফিস করে বলল। অন্ধকার থেকে একটা ছায়া বেরিয়ে এলো। একটা ছেলে, বয়স তার মতোই, চোখ দুটো অদ্ভুত গভীর, যেন অনেক কিছু দেখছে। আমি আরিফ, সে বলল। সাদ কিছু বলার আগে আরিফ আবার বলল, তুমি আমাকে চিরদিন ধরে দেখছো, কিন্তু আমি তোমাকে আরও আগে থেকেই দেখছি। সাদের বুকের ভিতরটা কেঁপে উঠল। তুমি এখানে কি করো? সে জিজ্ঞেস করলো। আরিফ দেয়ালের দিকে তাকালো। আমি খুঁজছি একটা গল্প। কিসের গল্প? যে গল্পটা কেউ শেষ করতে পারেনি। হঠাৎ বাইরে বজ্রপাত হলো। আলো এক মুহূর্তের জন্য ভেতরে ঢুকে পুরো ঘরটা আলোকিত করে দিল। সাদ দেখল দেয়ালে একপাশে অনেকগুলো নাম লেখা। কিছু নাম কেটে দেওয়া, কিছু নামের পাশে শুধু তারিখ, আর একদম নিচে একটা নাম আধা আধি লেখা। আর সাদ তাকিয়ে রইল। এগুলো কি? সে জিজ্ঞেস করলো। আরিফ ধীরে ধীরে বলল, এরা সবাই এসেছিল সত্য জানার জন্য। তারপর কেউ পুরোটা জানতে পারেনি। সাদের হাত কাঁপতে লাগলো। তুমি পারবে। আরিফ তার দিকে তাকালো। হঠাৎ সাদের হাতে একটা পুরনো ডায়েরি ধরিয়ে দিল সে।
এই ডায়েরিটা শেষ করো। সাদ ডায়েরিটা খুলল। প্রথম পাতায় লেখা, শ্রাবণের বৃষ্টিতে সব রহস্য জেগে ওঠে। পাতাগুলো উল্টাতে উল্টাতে সে দেখল ঘটনাগুলো তার জীবনের একটা জিনিসের মতোই। শেষ পাতায় এসে সে থেমে গেল। সেখানে লেখা, পরের অংশ লিখবে যে আসবে। সাদের মাথা ঘুরতে লাগলো। সে মুখ তুলে তাকালো, আরিফ। কিন্তু কেউ নেই, ঘর ফাঁকা। দরজাটা খুলে গেছে, বাইরে বৃষ্টি শুরু হয়েছে। সাদ দৌড়ে বাহিরে বেরিয়ে এলো। সব কিছু স্বাভাবিক, ছাত্ররা হাসছে, কেউ কিছু জানে না। সে আবার সেই পুরনো ভবনের দিকে তাকালো। দরজা বন্ধ, তালা ঝুলছে। মনে হচ্ছে কেউ কখনো খোলেইনি। সেদিন রাতে সাদ ডায়েরিটা খুলল। শেষ পাতায় নতুন করে কিছু লেখা। তুমি শুরু করেছ। সাদের হাত কাঁপছিল। কলমটা যেন নিজে থেকে নড়তে লাগলো। সে লিখল, আজ আমি তাকিয়ে দেখছি। পরদিন আছরের সময় মাঠের পাশে আম গাছটার নিচে আবার একটা ছায়া দাঁড়িয়ে, কিন্তু এবার সে ছায়াটা ছাদের মতো দেখা যাচ্ছে। শ্রাবণের বৃষ্টি থেমেই চলছে, আর কোথাও কেউ আবার একটা গল্প শুরু করছে। সকাল হলেই রাশেদের দিন শুরু হয় তার বাবার সাথে। তার বাবা একজন কৃষক। বৈশাখের রোদ তখনও পুরোপুরি চড়েনি, কিন্তু রাশেদ ছোট হলেও বাবার পাশে দাঁড়িয়ে কাজ শেখার চেষ্টা করে। এইভাবে চারা গাছটা লাগাতে হয় বুঝলি, বাবা বলতেন। রাশেদ মনোযোগ দিয়ে দেখে, তার হাত মাটিতে লেগে যায়, কাদা মাখা পায়ে হাঁটে, কিন্তু তাতে তার কোনো আপত্তিই নেই। বরং সে ভাবে এই মাটির মধ্যেই লুকিয়ে আছে জীবনের আসল গল্প। এদিকে সুমন আর লাবিবও বসে নেই। তারা কখনো গরু নিয়ে মাঠে যায়, কখনো খালের পানি তুলে সেচ দেয়। মাঝে মাঝে তারা ক্লান্ত হয়ে পড়ে, কিন্তু একে অপরকে দেখে আবার হাসে। এই রোদে কাজ করলেও মজা আছে বুঝলি, লাবিব বলে। সুমন হেসে উত্তর দেয়, হ্যাঁ, কারণ কাজ শেষে আমরা খেলতে পারবো। দুপুরের দিকে সূর্য যখন মাথার উপরে এসে দাঁড়ায়, তখন পুরো গ্রাম যেন আগুন জ্বলতে থাকে। তপতপে রোদে মাঠের ঘাসও যেন নিজস্ব হয়ে পড়ে। কিন্তু এই সময় শুরু হয় শিশুদের অন্য এক আনন্দ, খেলাধুলা। রাশেদ, সুমন, লাবিব আর রিমি মিলে মাঠে যায়। কেউ ক্রিকেট, কেউ গোল্লাছুট, কেউ আবার ফুটবল নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। রোদে ঘেমে একাকার হলেও তাদের হাসির শব্দটা থামে না। রিমি বলে, এই রোদে খেললে কি আমরা পুড়ে যাব না? রাশেদ হেসে বলে, না, আমরা তো গ্রামের ছেলেমেয়ে, রোদ আমাদের বন্ধু। তাদের এই ছোট ছোট কথায় লুকিয়ে থাকে এক অদ্ভুত সাহস। জীবনে কঠিন তাকে সহজভাবে নেওয়াই সাহস। কিন্তু বৈশাখ মানে শুধু রোদ নয়, কাছে কালবৈশাখী ঝড়ও। বিকেলের দিকে হঠাৎ করে আকাশ কালো হয়ে আসে, বাতাসের ধুলোয় ঘূর্ণে ওঠে, গাছের পাতা কাঁপতে থাকে। একদিকে এমনি এক বিকেল, তারা সবাই মাঠে খেলছিল। হঠাৎ ঝড়ের পূর্বাভাস দেখে সবাই দৌড়ে গেল আম গাছের দিকে। ঝড় আসছে, তাড়াতাড়ি চল, সুমন চিৎকার করলো। মুহূর্তের মধ্যে আকাশ অন্ধকার হয়ে গেল। বজ্রপাতের শব্দে চারিদিক কেঁপে উঠল। বাতাসের আম গাছগুলো দুলতে লাগলো। আর তারপরে শুরু হলো ঝড়। ঝড় থামার পর চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়া কাঁচা আম আর পাকা আম। তখন শুরু হলো আরেক আনন্দ। আমার এই গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে কিন্তু ভুলিও না। আজকের মতো এ পর্যন্তই বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।